হ্যালো গাইস, 3 দিনের ছুটি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা না দেখা জায়গা এক্সপ্লোর করতে। এইবারের আমাদের ডেস্টিনেশন ছিল ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা। অনেকের মুখেই শুনেছিলাম যে বর্ষাকালে প্রকৃতির অসাধারণ রূপ দেখতে হলে নাকি একবার ঘাটশিলা যেতেই হবে। বাস আর দেরি না করে এক সপ্তাহ আগে টিকিট কেটে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। যদিও সেই দিন ট্রেনটা প্রায় 10 মিনিট মতো লেটে ছেড়েছিল। ট্রেনের জানলা দিয়ে বৃষ্টি আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা। এরপর স্টেশন থেকে হোটেলের গাড়ি আমাদের রিসিভ করে হোটেলে নিয়ে গেল। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সিটি ইন। স্টেশন থেকে যার দূরত্ব ছিল মাত্র 700 থেকে 800 মিটারের মতো। হোটেলের চারপাশের পরিবেশটা ছিল খুবই শান্ত আর নিরিবিলি, যেটা আমার বেশ পছন্দ হয়েছিল। তোমাদের আগেই বলেছিলাম কোথাও ঘুরতে গেলে কিন্তু সবার আগে আমি ওয়াশরুমটা চেক করি। এইবারও কিন্তু তার অন্যথা হলো না। যাই হোক, আমরা যে রুমটা পেয়েছিলাম রুম রেন্ট অনুযায়ী এক কথায় মোটের ওপর বেশ ভালোই বলা যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবেই সাজানো ছিল। হোটেলের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙেই কিন্তু এই পাহাড়ে উঠতে হয়। শুনলাম এই পাহাড়ের খাঁজে খাঁজে নাকি সাপের দেখাও মেলে, যদিও আমি কিন্তু এরকম কিছুই দেখতে পেলাম না। পাহাড়ে উঠেই দেখতে পেলাম ভগবান ভোলানাথের এক প্রাচীন মন্দির। সৌভাগ্যক্রমে আমরা যে সময় ওখানে গিয়েছিলাম সেই সময় পুরোহিত মশাই বাবার পুজোয় বসেছিলেন। দেখে মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করলো। মন্দিরের পাশ দিয়েই রয়েছে এক নুড়ি পাথরের ঘেরা রাস্তা, যেটা একদম পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। সেই রাস্তা ধরেই আমরা ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম। পাহাড়ে উঠতে উঠতে চারপাশে পাথরের গায়ে ভগবান ভোলানাথ এবং আরও অন্যান্য দেবদেবীর সমস্ত চিত্র আঁকা দেখতে পেলাম। দেখে মনে হলো চিত্রগুলোর মাধ্যমে প্রাচীন পৌরাণিক কিছু ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর পাথরের গায়ে এই আঁকা চিত্রগুলোর জন্যই হয়তো এই পাহাড়টির নাম চিত্রকূট পাহাড়। চিত্রকূট পাহাড় দেখে আমরা রওনা দিলাম সুবর্ণরেখা নদী দেখতে। এখানে এসে বেশ কিছুক্ষণ পাড়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে সুবর্ণরেখাকে মন ভরে দেখলাম। বর্ষায় এর রূপ এতটাই সুন্দর লাগছিল যে ওখানে দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করছিল। কিন্তু এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো চলবে না, তাই আমরা সেখান থেকে রওনা দিলাম ঘাটশিলার রঙ্কিনী মন্দিরের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম ঘাটশিলার এক বিখ্যাত মন্দির মা রঙ্কিনী মায়ের মন্দিরে। আজ থেকে প্রায় 400 বছর আগে ঘাটশিলার একজন স্থানীয় রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এক স্থানীয় থেকে জানতে পারলাম মায়ের বাৎসরিক উৎসবে নাকি মহিষ বলির প্রথা এখনও এখানে রয়েছে। ধীরে ধীরে প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে আর দর্শন করলাম এই রঙ্কিনী মায়ের মূল বিগ্রহের। রঙ্কিনী মাকে দর্শন করে আমাদের গাড়ি ছুটে চলল বুরুডি লেক আর ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম বুরুডি লেকের একদম সামনে। ওই দিনের লাঞ্চটা আমরা বুরুডি লেকের সামনে থাকা ছোট ছোট হোটেলগুলো থেকেই সারার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ব্যাপার হলো একটাই, যে এখানে লাঞ্চ অর্ডার করলে মিনিমাম ওদেরকে 1 ঘন্টা সময় দিতে হয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ওখানে 1 ঘন্টা সময় নষ্ট না করে ধারাগিরি ফলসটা ঘুরে আসব। পাহাড় কেটে বানানো সরু সরু রাস্তা দিয়ে বেশ কিছুটা যেতেই পৌঁছে গেলাম ধারাগিরি ফলস। আরেকটা কথা বলে রাখি, যেখানে এসে গাড়ি থামবে সেখান থেকে অন্তত আরও 2-2.5 কিলোমিটার হেঁটে তবেই কিন্তু ধারাগিরি ফলসের সামনে পৌঁছানো যায়। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ধারাগিরি ফলসের দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। যেহেতু বিশাল মাঠ, জঙ্গল আর এবড়ো পাথরের পথ ধরে এই ফলস পর্যন্ত পৌঁছাতে হয়, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা ট্যুরিস্টদের সাহায্যার্থে পথ দেখিয়ে নিয়ে যায়। তার বদলে তাদের দিতে হয় মাত্র 50 টাকা। যতই এগিয়ে যাচ্ছিলাম মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হচ্ছিল ধারাগিরির ধারা দেখার জন্য। কারণ শুনেছি বর্ষায় ধারাগিরি নাকি এক অদ্ভুত রূপ ধারণ করে। কিন্তু বলে রাখাই ভালো, এই ধারাগিরি পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকটা রাস্তা খুব সহজে অতিক্রম করা গেলেও বেশ কিছুটা রাস্তা কিন্তু অত্যন্ত দুর্গম। বিশেষ করে বর্ষাকালে এই সব রাস্তা
পার করে ধারাগিরি পর্যন্ত পৌঁছানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়, কারণ অনেকটা রাস্তাই কিন্তু জলের তলায় ডুবে থাকে, আর সেই রাস্তাগুলো খুবই এবড়ো খেবড়ো। যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম, সেহেতু আমাদেরকেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবুও ধারাগিরির ধারা দেখার জন্য মন এতটাই উৎসুক ছিল যে সমস্ত বাধা অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম ধারাগিরি ওয়াটারফলসের একদম সামনে পৌঁছে ধারাগিরির যে রূপ আমরা দেখলাম, বঙ্কিমচন্দ্রের ভাষায় যদি বলি, জন্ম জন্মান্তরেও ভুলিব না। মনে হলো অন্য এক পৃথিবীতে পৌঁছে গেছি, যেখানে সূর্যের আলো ভালো করে প্রবেশও করে না। হয়তো বর্ষাকাল ছিল বলেই প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখার সুযোগ পেলাম। ওখানে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ সময় ওখানে দাঁড়িয়েই কাটালাম। সত্যি বলতে ফিরে আসতে একদম ইচ্ছা করছিল না। যেহেতু বাকি দর্শনীয় স্থানগুলো আমাদের এই দুদিনের মধ্যে ঘুরে দেখতে হবে, তাই এক প্রকার অনিচ্ছাকৃতভাবেই বিদায় জানালাম ধারাগিরিকে। ধারাগিরি ফলস দেখে আমরা আবার পৌঁছে গেলাম বুরুডি লেকের সামনে। ওখানে লাঞ্চ সেরেই চলে গেলাম বুরুডি লেককে সামনে থেকে দেখব বলে। বুরুডি লেক পর্যন্ত পৌঁছাতে গেলে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে কিন্তু নিচে নামতে হয়। আমরা লেকের সামনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির মধ্যে লেকটার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। এই লেকে কিন্তু বোটিং করারও সুব্যবস্থা রয়েছে, যার টিকিট জনপ্রতি 100 টাকা। কিন্তু সেই দিন মারাত্মক বৃষ্টি আর হাওয়ার কারণে বোট রাইড করার সাহস হয়তো কেউ দেখায়নি, তাই আমরাও আর এই দুঃসাহসটা না দেখিয়ে দূর থেকে বুরুডি লেককে মন ভরে দেখলাম, আর বেশ কিছুক্ষণ লেকের সামনে দাঁড়িয়ে প্রকৃতির স্বচ্ছ স্নিগ্ধ হাওয়া খেয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। এরপর আমরা এসে পৌঁছালাম ঘাটশিলার আরেক বিখ্যাত দর্শনীয় স্থান ফুলডুংরিতে। ধীরে ধীরে উঠতে শুরু করলাম এই ফুলডুংরি পাহাড়ের ওপরের দিকে। এই ফুলডুংরি এত বিখ্যাত হওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে, আর সেই কারণ হলো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে কালজয়ী ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ফুলডুংরি পাহাড়ের একদম ওপরে বসেই আরণ্যক এবং আরও অনেক রোমহর্ষক উপন্যাসের রচনা করেছিলেন। হয়তো এই ফুলডুংরির আশেপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যই ওনাকে অনুপ্রাণিত করত এই ধরনের উপন্যাসগুলি রচনা করতে। ফুলডুংরি ঘুরে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলার বিখ্যাত সূর্য মন্দিরে। সেদিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে চারিদিক পুরো ঝাপসা লাগছিল। এই মন্দিরটি সুবর্ণরেখা নদীর একদম তীরেই অবস্থিত। ভগবান সূর্যদেবকে প্রণাম করে সেদিনের মতো আমরা আমাদের যাত্রা শেষ করে হোটেলের দিকে রওনা হলাম।